হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি A3 পেপারটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী বাংলার উপর আইন অমান্য আন্দোলনের কি প্রভাব পড়েছিল, অর্থাৎ 1930-এর গান্ধী পরিচালিত আইন অমান্য আন্দোলন বাংলার উপর কি প্রভাব ফেলেছিল, তার যে 10 নম্বরের উত্তর, সেই উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। দেখো, এখানে উত্তরটি তোমরা এইভাবে লিখবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবে যে কিভাবে আইন অমান্য আন্দোলনটা শুরু করছেন গান্ধীজি। এই জন্য তোমরা এইভাবে লিখবে: ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বৃহত্তম অহিংস গণ আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। 1930-এর ফেব্রুয়ারিতে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি আইন অমান্য আন্দোলনের চূড়ান্ত পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করেন। 1927 থেকে 30-এর মধ্যে ভারতবাসীর রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত ও মতাদর্শগত বিভেদ আইন অমান্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এই আন্দোলনের সূত্রপাত করেন এই আন্দোলনের উদ্গাতা স্বয়ং মহাত্মা গান্ধী। 12ই মার্চ 1930 সকাল 6:30 নাগাদ গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন, এটা মতান্তরে 78 জন অনুগামী নিয়ে তিনি ক্যাম্বে উপসাগরের তীরে ডান্ডি গ্রাম অভিমুখে পদযাত্রা করেন। লক্ষ্য ছিল ব্রিটিশের লবণ আইন ভঙ্গ করা। তো এইভাবে তিনি আন্দোলনটা শুরু করছেন। এরপরে দেখো বাংলাদেশের উপর কি প্রভাব পড়ছে। বাংলার 24 পরগনা জেলার মহিষাবাথান, নীলা, কালিকাপুর, ডায়মন্ড হারবার এবং মেদিনীপুরের কাথি মহকুমায় বিরাট আকারে লবণ আইন ভঙ্গ করা হয়। কাথি মহকুমার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে লবণ আইন ভঙ্গ করার জন্য কর্মী শিবির স্থাপিত হয় এবং নিয়মিতভাবে লবণ সত্যাগ্রহ চলতে থাকে। পাশাপাশি সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের অভ্যন্তরভাগে অন্যান্য আইন ভঙ্গ করার কর্মপদ্ধতি গৃহীত হয়। কলকাতার মেয়র যতীন্দ্র মোহন সেনগুপ্ত প্রকাশ্যে জনসভায় ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ গ্রন্থ পাঠ করে রাজদ্রোহ আইন ভঙ্গ করেন। যশোহর, বাঁকুড়া, 24 পরগনায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন শুরু হয়। কাথি, আরামবাগ, বালুরঘাট প্রভৃতি স্থানে কর বর্জন আন্দোলন শুরু হয়। পরের প্যারা দেখো, মহিলারা কিভাবে অংশগ্রহণ করছে বাংলার মহিলারা। উল্লেখযোগ্য যে এই আন্দোলনে পুরুষের পাশাপাশি মহিলাও স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল। 10ই এপ্রিল 1930 ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি নারী সমাজকেও এই আন্দোলনে সামিল হতে আহ্বান জানান। ফলে এত অধিক সংখ্যায় মহিলারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন যে ইতিপূর্বে আর কোনো আন্দোলনে তা দেখা যায়নি। হাজার হাজার ভারতীয় নারী এই আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। বাংলায় বাসন্তী দেবী, নেলি সেনগুপ্ত, সরোজিনী নাইডু, সরলা দেবী প্রমুখ বিশিষ্ট মহিলা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। প্যারা করে বাংলা সেনগুপ্ত সুভাষ গোষ্ঠীর মধ্যে নেতৃত্বের বিরোধ কংগ্রেসের সংগঠন দুর্বল হলেও বিলাতি কাপড় ও মদের দোকানে কলিকাতায় ব্যাপক পিকেটিং চলে। মারোয়াড়ি বস্ত্র ব্যবসায়ীরাও মন্দার কারণে বিলাতি কাপড় আমদানির জন্য উৎসাহ দেখায়নি। মফস্বলে বিশেষত মেদিনীপুর, হুগলি, বালুরঘাট, বিক্রমপুরে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করে। নারীরাও আন্দোলনে দলে দলে ঝাঁপিয়ে পড়েন। অশিক্ষিতা গ্রাম্য নারীদের মনে গান্ধীজির ডাক একটি ধর্মীয় প্রেরণার উদ্রেক করে। মেদিনীপুরে কাথি ও তমলুকে চৌকিদারি কর বন্ধ করার জন্য সরকার জনসাধারণের অস্থাবর সম্পত্তি নিলাম করলে তা খরিদ করতে কেউ এগিয়ে আসেনি। চৌকিদার, দফাদার ও ইউনিয়ন বোর্ডের সদস্যরা সরকারের সঙ্গে অসহযোগিতা করে পদত্যাগ করে। প্যারা করে দেখো, পুলিশের প্রচণ্ড দমন নীতির মুখে গ্রামের লোকেরা সাহসের সঙ্গে মনোবল রক্ষা করে। পিটুনি, পুলিশ নিয়োগ, ধরপাকড়, বেত্রাঘাত, গুলি কোনো কিছুই তাদের দমাতে পারেনি। সুতাহাটায় কুমারচন্দ্র জানা, বর্ধমানের যাদবেন্দ্র পাজা, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন অহিংসভাবে কিষাণ আন্দোলন পরিচালনা করেন। প্রফুল্লচন্দ্র সেন এজন্য আরামবাগের গান্ধী নামে খ্যাতি পান। একমাত্র ঘাটালের চেচুয়াহাটে কৃষকদের সঙ্গে পুলিশের প্রত্যক্ষ সংঘর্ষ ঘটে। দুর্দশাগ্রস্ত খাজনা পীড়িত কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে খাজনা বন্ধ ও আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এর পরের প্যারা দেখো, আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে 1933 খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। বঙ্গীয় প্রাদেশিক কমিটির হাতে ছাপা বুলেটিন দ্বারা জনসাধারণকে নির্দেশ পাঠানো হয়। মেদিনীপুরে চৌকিদারি কর প্রদান বন্ধ, লবণ আইন অমান্য চলতে থাকে।
প্রচণ্ড পুলিশি নির্যাতনের মুখেও এই জেলার অধিবাসীরা সাহসের সঙ্গে সত্যাগ্রহ ও আইন অমান্য চালাতে থাকে। কাথি মহকুমার একটি গ্রামে পুলিশ গুলি চালালেও জনতা অহিংসভাবে পিছু হটেনি, ফলে গ্রামের নাম হয় পিছাবনি, অর্থাৎ পিছাবো না বা পিছু হটবো না। মেদিনীপুরের ইতিহাস রচয়িতা নরেন্দ্র কুমার দাসের মতে যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে তাদের সামাজিক বয়কট করা হয়। কাথিতে ও মহিষা দলে ভাগচাষী আন্দোলন শুরু হয়। কংগ্রেস নেতারা নিকুঞ্জ বিহারী মাইতি, শ্রীনাথ চন্দ্র দাস জোরদার ভাগচাষীর মধ্যে মীমাংসার নীতি নেন। হিতেশ চন্দ্র সান্যাল নামে গবেষকের মতে কংগ্রেস জোরদার ভাগচাষী উভয়কে সঙ্গে নিয়ে চলার নীতি নেয়, শ্রেণী সংগ্রামের পথ বর্জন করে, কারণ তা হলে আন্দোলন হিংস্র হয়ে পড়বে। অবশ্যই এজন্য মার্ক্সবাদী ঐতিহাসিকরা কংগ্রেসের নীতির সমালোচনা করেন। তাদের মতে কংগ্রেসের এই জোরদার ঘেঁষা নীতির ফলে পূর্ব বাংলার মুসলিম কৃষকদের সমর্থন কংগ্রেস পায়নি, ফলে মৌলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব বাংলার মুসলিম কৃষকরা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়। মৌলানা ভাসানী সিরাজগঞ্জে প্রজা সম্মেলনের অনুষ্ঠান করেন। যাই হোক, কংগ্রেস তার নিজের মত ও আদর্শ অনুযায়ী আন্দোলন পরিচালনা করে। নিম্ন মধ্যবিত্ত চাষি ছাড়াও ভূমিহীন কৃষকরা কংগ্রেস আন্দোলনে অন্যত্র যোগ দেয়। আরামবাগ, ত্রিপুরা, শ্রীহট্টে খাজনা বন্ধ আন্দোলন চলে। তো এই ছিল 1930 সালের আইন অমান্য আন্দোলন। বাংলার উপর কি প্রভাব পড়েছিল তার উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তরের নোটস, তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে একটি কিংবা দুটি প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে তা আগামী 2-1 মধ্যে আমি খুব দ্রুত তোমাদের সামনে তার ভিডিওগুলি নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক